নেতিবাচক প্রচারণা কানে তোলেনি রোহিঙ্গারা। দ্বিতীয় দফায় আজ ভাষান্তর যাচ্ছেন ১,৫০০-এর বেশি। আমার সবাই ওখানে আছে, আমি ইচ্ছা করতে চলে যাচ্ছি, আমাকে কেউ জোর করে আনেনি। ওখানে আমার ফ্যামিলি সবাই চলে গেছে। প্রথমে মানুষজন বেশি আছিল, তো এটা খুনাখুনি হয়, মারামারি হয়, ইয়ান বলে আর যেহেতু শান্তি লাগে তাই বলে চাইছি। চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্প থেকে কিছুক্ষণ পরই যাত্রা শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পহেলা জানুয়ারি থেকে ব্রিটেন ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। ইতোমধ্যে দেশে ঢুকেছেন ৩৫০-র বেশি। করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি কিনেছেন ১০ গুণ বেশি দামে। এরপরও দুদকের তালিকায় নেই রিজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শেহাবের নাম। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নির্দেশে ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি। আদালতকে জানালেন বড় ভাই ও ভাতিজা। দুর্নীতির প্রমাণ স্পষ্ট, বললেন দুদক আইনজীবী। পদ্মা সেতুর সড়কপথ চালুর পরও নৌপথে যোগাযোগ চালু রাখতে পরিকল্পনা। জোর দেওয়া হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে। পণ্য পরিবহনে কাটবে জটিলতা। এবং তুষারপাতে বিপর্যস্ত ইতালির জনজীবন। বরফ জমে ব্যাহত যান চলাচল। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও পরিস্থিতির অবনতি। দ্বিতীয় দফায় আজ ভাষান্তর যাচ্ছেন ১,৫০০-এর বেশি রোহিঙ্গা। পতেঙ্গা বোট ক্লাব থেকে ভাষান্তরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করেছে নৌবাহিনীর জাহাজ। তাদের সঙ্গে আছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। সবুজ, ধন্যবাদ। আর সব ধরনের আন্তর্জাতিক যে নেতিবাচক প্রচারণা ছিল না, বিধিনিষেধ ছিল, সব উপেক্ষা করে ১৭৭২ জন রোহিঙ্গা সব প্রণোদিত হয়ে স্বইচ্ছে তারা আজকে ভাষান্তর যাত্রা করছে। এবং কিছুক্ষণের মধ্যে নৌবাহিনীর অন্তত ৭টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এইসব ১৭৭২ জন রোহিঙ্গাকে ভাষান্তরে নিয়ে যাওয়ার জন্য। আপনি জানেন, এর মাঝে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হলো ৪২৭টি পরিবারের এই ১৭৭২ জন রোহিঙ্গা আজকে ভাষান্তর যাত্রা করবেন। এর মাঝে ১৩০ জন রোহিঙ্গা রয়েছেন যারা গত ৪ ডিসেম্বর প্রথম দফায় যে ভাষান্তর গিয়েছিল তাদের আত্মীয় স্বজন। এখন তাদেরকে আপনারা জানেন, আমি একটু পিছনের দিক থেকে আসি। গতকালকে তাদের বিভিন্ন ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছিল কুতুপালং এলাকায় এবং সেখানে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সবকিছু ব্যবস্থা করে অন্তত ৩০টির বেশি বাস নিয়ে তারা চট্টগ্রাম আসে গত সন্ধ্যার পর। এবং চট্টগ্রাম বিএফ শাহীন কলেজে তাদেরকে রাখা হয়েছিল রাতে। এখন তারা আসছে চট্টগ্রাম বোট ক্লাবে, যে বোট ক্লাবের মধ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে ৭টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এইসব রোহিঙ্গাকে তারা ভাষান্তর নিয়ে যাবে। আমি আরেকটু পিছনের দিকে যাই। আপনারা জানেন যে ভাষান্তরে কিন্তু রোহিঙ্গাদের ১ লাখের বেশি স্থানান্তরের জন্য বাংলাদেশ নৌবাহিনী সরকারের সহযোগিতায় নানা ধরনের ব্যবস্থা রয়েছে। একটি উন্নত জীবন যাপনের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, উন্নত আবাসন ব্যবস্থা থেকে শুরু করে উন্নত জীবন ব্যবস্থা রয়েছে ভাষান্তরে। যেহেতু আমাদের সেখানে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি সেখানে কিন্তু সমতলের চেয়ে বেশি রকম সুবিধা রাখা হয়েছে এইসব রোহিঙ্গাদের জন্য। আর রোহিঙ্গারা প্রথম পর্যায়ে যত ৪ ডিসেম্বর গিয়েছিল মোট ১৬৪২ জন, আর আজকে হচ্ছে ১৭৭২ জন রোহিঙ্গা আজকে এ ভাষান্তর যাত্রা করছে। আপনারা জানেন ২০১৭ সালের ২৪শে আগস্ট থেকে বাংলাদেশে ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল। প্রায় ৮ লাখের বেশি রোহিঙ্গাকে কিন্তু তারা বাংলাদেশে চলে আসা আশ্রয় দিয়েছিল। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদেরকে টেকনাফ এবং উখিয়ার যে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এবং সেখানে তাদের মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদেরকে থাকা, খাওয়া সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। এর মাঝে প্রায় ১ লাখের বেশি রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য নোয়াখালীর হাতিয়া উপজেলার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষান্তর এবং সেই চরটিকে কিন্তু পুরোপুরি বাংলাদেশ নৌবাহিনী মানব বসবাসের উপযোগী করে তুলছে গত ৩ বছরের চেষ্টায়। এবং সেখানে তারা এখন পুরোপুরি সাইক্লোন শেল্টার থেকে শুরু করে সেখানে সব ধরনের ব্যবস্থা, উন্নত জীবনযাপনের যত রকম ব্যবস্থা, সব ব্যবস্থা কিন্তু ভাষান্তরে নিশ্চিত করা হয়েছে। এবং আরেকটি কথা বলে রাখা উচিত যে ভাষান্তরে যে ১ লাখ রোহিঙ্গাকে নেওয়া হবে সেই প্রক্রিয়া কিন্তু
নৌবাহিনী অন্তর্ভুক্ত হয়েছে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু ভাষাঞ্চরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে আমি যদি বলি প্রায় 1000-এর বেশি কিন্তু আবাসন ব্যবস্থা হয়েছে, যেখানে প্রতি পরিবার একটি রুমে 4 জন করে থাকতে পারবে। আপনারা জানেন যে কুতুব আলম যে আশ্রয় শিবিরগুলো রয়েছে টেকনাফ থেকে শুরু করে সেখানে কিন্তু ঘিঞ্জি এলাকা এবং নানা ধরনের সমস্যা পড়তে হচ্ছে রোহিঙ্গাদেরকে। আর এই রোহিঙ্গারা কিন্তু এখন সব প্রণোদিত হয়ে তারা চলে যাচ্ছেন ভাষাঞ্চলের উদ্দেশ্যে। একটি কথা বলে রাখা উচিত, নানাভাবে কিন্তু আন্তর্জাতিকভাবে এটিকে বিধিনিষেধ আরোপের চেষ্টা করছিল, নানা ধরনের তারা নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছিল। তারপরও কিন্তু এসব রোহিঙ্গা তারা সব প্রণীত হয়ে স্ব ইচ্ছে তারা আজকে ভাষাঞ্চল যেতে রাজি হয়েছে। তা আমরা কথা বলেছিলাম এসব রোহিঙ্গাদের সাথে। আপনি জানেন গত 4 ডিসেম্বর রোহিঙ্গাদের যে প্রথম বহরটি ভাষাঞ্চল গিয়েছিল, তারা কিন্তু সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে, মোবাইল ভিডিও কলের মাধ্যমে তাদের স্বজনদেরকে দেখিয়েছে তারা কতটা উন্নত জীবনযাপনের মধ্যে রয়েছে এই ভাষাঞ্চলে। সেটি দেখে আর বাকি রোহিঙ্গারা কিন্তু ধীরে ধীরে অনুপ্রাণিত হচ্ছে, তারাও কিন্তু যেহেতু উদ্বুদ্ধ হচ্ছে। যেমন এই যে 1772 জন রোহিঙ্গা আজকে ভাষাঞ্চল যাত্রা করবে, তারা কিন্তু তাদের স্বজনদের দেখে অনুপ্রাণিত হয়েছে এবং স্বইচ্ছে তারা যাচ্ছে। আরেকটি কথা বলে রাখা উচিত, তারা বলছে উখিয়ার কুতুব আলম বিভিন্ন আশ্রয় শিবিরের মধ্যে প্রতিনিধিদের মধ্যে মারামারি হচ্ছে, সংঘাত হচ্ছে, নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। তা থেকে তারা নিস্তার পাওয়ার জন্য একটি ভালো উন্নত জীবনযাপনের জন্য তারা মূলত এই ভাষাঞ্চলমুখী হচ্ছেন। নৌবাহিনীর প্রায় অন্তত এখন পর্যন্ত 60টি জাহাজের ব্যবস্থা রয়েছে এই নৌবাহিনী বোট ক্লাবের মধ্যে, এবং সেই বোট ক্লাব থেকে তারা যাত্রা করবেন এবং 3 ঘন্টার যাত্রা বলা চলে। একদম সমুদ্র এখন কিন্তু পুরোপুরি শান্ত, শীত যেহেতু মৌসুম চলছে, পুরোপুরি সমুদ্র শান্ত, কোনো রকম উত্তাল বা কোনো রকম নেতিবাচক কিছুই নেই এখন পর্যন্ত, এবং পুরো ইতিবাচক একটি মনোভাব নিয়ে এই রোহিঙ্গারা কিন্তু এখন ভাষাঞ্চলমুখী হচ্ছেন। আমি যদি একটু পিছনে দেখে যাই, 2017 সালের 25শে আগস্টে যে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল টেকনাফ উখিয়ার বিস্তীর্ণ উপকূলীয় এলাকা দিয়ে, প্রায় 8 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদেরকে এখন আশ্রয় দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা তাদের নিশ্চিত করে দিয়েছে। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার পরপরই কিন্তু বাংলাদেশ সরকার অনুভব করে তাদের কিছু একটা অংশকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে সেখানে যে ভাষাঞ্চল রয়েছে সে ভাষাঞ্চলে ব্যাপক আবাসন ব্যবস্থা তোলা হয়েছে। আমরা যেমন কথা বলে কমোডোর আব্দুল্লাহ আল মামুন যে প্রকল্প পরিচালক নৌবাহিনীর হয়ে ভাষাঞ্চলের যে প্রকল্প পরিচালক, তিনি একটি মানবিক মানুষ হিসেবে তিনি আমাদেরকে বলেছেন একজন মানুষ থাকার জন্য যত রকমের ব্যবস্থা প্রয়োজন সব রকমের ব্যবস্থা কিন্তু এই ভাষাঞ্চল নিশ্চিত করে। আরেকটি কথা বল, যেহেতু একটা ভাষাঞ্চল চরাঞ্চল, সেখানে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা কথা বলা হয়। বাংলাদেশের যে ঘূর্ণিঝড়গুলো সে 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যালোচনা করে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে কিন্তু সে আবাসন ব্যবস্থাগুলো, সেই ঘূর্ণিঝড় শেল্টারগুলো কিন্তু গড়ে তোলা হয়েছে সেখানের মধ্যে। আরেকটি বিষয় বলে আমি যদি ভাষাঞ্চলের একটা কথা বলি, যেহেতু ভাষাঞ্চলে যাওয়া এবং থাকার অভিজ্ঞতা আমাদের আছে, তাই আমরা বলতে পারি যে ভাষাঞ্চলে কিন্তু আরেকটি বিষয় কৃষি সম্প্রসারণ, অর্থাৎ কৃষিভিত্তিক যে শিল্প যে কাজগুলি রয়েছে, অর্থাৎ চাষাবাদ থেকে শুরু করে গরু পালন, মহিষ পালন, ভেড়া পালন সবগুলি কিন্তু এই ভাষাঞ্চলে করা সম্ভব এবং নৌবাহিনী কিন্তু সেটা করে দেখিয়েছে। আমরা দেখেছি সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় যে বাতান যেটাকে বলা হয় মহিষের বিচরণ ক্ষেত্র, সেটি কিন্তু এখন ভাষাঞ্চলে, যেখানে প্রায় 12,000-এর বেশি এখন মহিষ বিচরণ করছে সে ভাষাঞ্চলের মধ্যে। এবং আরেকটি বিষয়, সেখানে কিন্তু ভেড়া পালন সহ ছাগল পালন, গরু পালন সব কিছু কিন্তু এখন মানব বসবাসের পুরোপুরি একটা উপযোগী। বেশ কিছু অপপ্রচার চালানো হয়েছিল, নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল জোয়ারের সময় ভাষাঞ্চলের পানি উঠে, কিন্তু আমরা যে রোহিঙ্গাদের সাথে গিয়েছিলাম রোহিঙ্গারা সচক্ষে দেখেছে তারা সেখানে কোনো এখন জোয়ারের সময় পানি উঠছে না। এমনকি যে ঘূর্ণিঝড় শেল্টারগুলি করে সেটা উন্নত মানের ঘূর্ণিঝড় শেল্টার, বিশেষ করে 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যালোচনা করে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে কিন্তু এই ঘূর্ণিঝড় শেল্টারগুলি গড়ে তোলা হয়েছে সেখানের মধ্যে। বিশেষ করে আমরা যখন কথা বলেছিলাম কমোডোর আব্দুল্লাহ মামুন, যিনি ভাষাঞ্চল প্রকল্পের পরিচালক, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ভাষাঞ্চলে যেসব রোহিঙ্গা আসবেন তারা উন্নত জীবনযাপন করতে পারবেন, তাদের কোনো সমস্যা এখানে হবে না। আরেকটি বিষয়, আমি যেহেতু 2017 সাল থেকে সময় টেলিভিশন রোহিঙ্গাদের যে অনুপ্রবেশটি নিউজ সংবাদ করে আসছিল, সেই প্রেক্ষিতে দেখা যায় রোহিঙ্গা শিশুরা কিন্তু উখিয়ার কুতুব আলম ক্যাম্পগুলিতে কিন্তু তারা খেলাধুলা বা ঘর থেকে বাহির হতে পারতো না, কিন্তু ভাষাঞ্চলের বিস্তীর্ণ এলাকার শিশুরা কিন্তু খেলার সুযোগ পাচ্ছে। গত 4 ডিসেম্বর যখন দুপুরবেলা রোহিঙ্গাবাহী বা নৌবাহিনীর জাহাজগুলো যখন ভাষাঞ্চলে গিয়ে পৌঁছে, শিশুরা আনন্দ উদ্দীলিত হয়ে উঠেছিল, কারণ তারা দেখেছে বিস্তীর্ণ খোলা প্রান্ত, যেখানে তারা অর্থাৎ বিকেল থেকে সেখানে খেলা শুরু করেছিল। তারপর দিন আমরা তো 5 ডিসেম্বর যখন আমরা দেখেছি সেখানে তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, এবং সেটা আসলে লক্ষণ এটা দেখার মতো বিষয় ছিল যে মানব বসবাসের যে উপযোগী হয়ে উঠেছে এই ভাষান্তর, সেটা একটা উদাহরণ ছিল। কারণ অনেক ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছিল যে জোয়ারের সময় ভাষাঞ্চলে পানি উঠে, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ নৌবাহিনী এই চরটাকে এতটাই উন্নত করেছে, সে চর এখন কিন্তু মানব বসবাসের পুরোপুরি উপযোগী বলা, শুধু উপযোগী বললে ভুল হবে, সেখানে কিন্তু এখন খেলাধুলাতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখেছি যে ব্লকগুলি করা হয়েছে, তাতে রোহিঙ্গারা যাচ্ছেন একটি পরিবারের 4 জন সদস্য একটি বাসায় থাকতে পারবেন, তাদের যে 4 জন এক রুমের মধ্যে থাকার জন্য কিন্তু তাদের খাটের ব্যবস্থা আছে, সব ধরনের ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে সেই ভাষাঞ্চলের মধ্যে।
এমনকি যে 22টি এনজিও এখন সে ভাষাঞ্চলে কাজ করছে, তারাও কিন্তু তাদের খাওয়া থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সব নিশ্চিত করতে, এবং নৌবাহিনী কিন্তু তত্ত্বাবধান করছে সেখানকার। আরেকটি বিষয় কথা বলে নিরাপত্তার জন্য কিন্তু নৌবাহিনী সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করলো। ভাষাঞ্চলের নিরাপত্তার জন্য ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাষাঞ্চলকে একটি পৃথক থানা করার জন্য পরিকল্পনা সিদ্ধান্ত হয়েছে, এবং একই সাথে সেখানে ABPN দুটি তারা কোম্পানি গঠন করা হবে 700 সদস্যের বিশিষ্টতে সেই ভাষাঞ্চলের মধ্যে। তো এখন পর্যন্ত যদি বলা চলে, এখন আজকে দ্বিতীয় দফায় 1772 জন রোহিঙ্গা আজকে ভাষাঞ্চলমুখী হচ্ছেন। সেখানে 427টি পরিবার রয়েছে এবং 130 জন সদস্য রয়েছেন যাদের পরিবারের সদস্যরা গত 4 ডিসেম্বর সে ভাষাঞ্চলে গিয়ে পৌঁছছে, এবং তারা সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে কিন্তু তারা দেখাচ্ছে ভাষাঞ্চল যে মানব বসবাসের উপযোগী যে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল সবগুলো যে মিথ্যা ছিল সেগুলো তারা কিন্তু সেখান থেকে দেখাচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে তারা এখান থেকে তাদের কাছে একটা নতুন জগৎ, তারা নতুন জায়গায় যাচ্ছে, তাদের কাছে আনন্দের যে পরিবেশ আপনি দেখতে তাদের চোখে মুখে কিন্তু সেটি ফুটে উঠছে। গতকাল বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে উখিয়াতে নিয়ে আসা হয়েছিল, উখিয়া তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। খাবারের পর তাদেরকে 30টির বসে বাসে করে কিন্তু গত সন্ধ্যার পর চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার BF শাহিন কলেজ তাদেরকে রাখা হয়েছিল। BF শাহিন কলেজ থেকে তাদেরকে আজকে সকালে বোট ক্লাবে নৌবাহিনী জাহাজের মাধ্যমে তাদেরকে ভাষাঞ্চলে পাঠানো হচ্ছে। এই ভাষাঞ্চলে যাত্রার পর তাদের কিন্তু সকালে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে, জাহাজও তাদের খাবারের ব্যবস্থা হবে, এবং তারা যখন দুপুর 12টার পরে ভাষাঞ্চলে গিয়ে পৌঁছবেন সেখানে তাদেরকে ব্রিফিং করা হবে তারা কোন ব্লকে থাকবেন, কোন জায়গায় থাকবেন এবং কোন কোন দায়িত্ব পালন করবে, কারা তাদের দায়িত্ব নেবে সেটি নিশ্চিত তাদেরকে করে দেওয়া, তাদের ব্লকে পৌঁছে দেওয়া হবে। ব্লকের মতো তাদেরকে রীতিমতো রেডিমেড খাবার অর্থাৎ তৈরি করা খাবার দেওয়া হবে। যেহেতু তারা নতুন যাচ্ছে তাদেরকে 3 দিন ধরে 3 দিন পর্যন্ত এনজিওর পক্ষ থেকে প্রস্তুতকৃত খাবার দেওয়া হবে। প্রস্তুতকৃত খাবার দেওয়ার পরে কিন্তু তাদের 3 দিন পরে তাদেরকে তাদের যে রান্নার যে উপকরণ রয়েছে, আরেকটি বিষয় তাদের যে কিন্তু তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি কিন্তু ইতিমধ্যে বাসে করে নিয়ে আসা হয়েছে। বাসে করে নিয়ে এসে তাদেরকে এগুলো কিন্তু নৌবাহিনীর আরেকটি পণ্যবাহী জাহাজে করে সেগুলিও কিন্তু ভাষাঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে। তো বলা চলে দ্বিতীয় দফা অর্থাৎ সকল নেতিবাচক প্রচারণা উপেক্ষা করে সব প্রণোদিত হয়ে 1772 জন রোহিঙ্গা আজকে দ্বিতীয় দফায় ভাষাঞ্চলমুখী হচ্ছেন। প্রথম দফায় 1442 জন রোহিঙ্গা গিয়েছিলেন এবং আজকে দ্বিতীয় দফায় যাচ্ছেন তারা। প্রথম দফায় 1442 জন, আজকে দ্বিতীয় দফায় যাচ্ছেন 1772 জন, যেটি 427টি পরিবারের এবং 130 জন সদস্য রয়েছেন যাদের আগেই 4 ডিসেম্বর তাদের পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন। তারা সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়েছেন ভাষাঞ্চল মানব বসবাসের পুরোপুরি উপযোগী। বাংলাদেশ নৌবাহিনী তাদের জন্য 120টি গুচ্ছগ্রাম তৈরি করেছে, 120টি ঘূর্ণিঝড় শেল্টার তৈরি করেছে। এই ঘূর্ণিঝড় শেল্টারগুলো মূলত 170 বছরের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যালোচনা করে নৌবাহিনী সেগুলি গড়ে তুলেছেন, এবং যে প্রকল্প পরিচালক নৌবাহিনীর কমোডোর আব্দুল আল মামুন তিনি নিশ্চিত করেছেন এখন ভাষাঞ্চল পুরোপুরি মানব বসবাসের উপযোগী। সেটি জেনেই সব প্রণোদিত হয়ে আজকে 1772 জন রোহিঙ্গা ভাষাঞ্চলমুখী হয়েছেন। তো সবুজ এখন পর্যন্ত আমার কাছে ছিল দ্বিতীয় দফায় 1772 জন রোহিঙ্গা যে ভাষাঞ্চলমুখী হচ্ছে তার সর্বশেষ। দ্বিতীয় দফায় আজ ভাষাঞ্চলে যাচ্ছেন 1500-এর বেশি রোহিঙ্গা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সকালের সময়ে আরও থাকছে। ইংরেজি নতুন বছরকে সামনে রেখে ফুরসত নেই ঝিনাইদহের ফুল চাষিদের। করোনা ও ঘূর্ণিঝড় আমপানের ক্ষতি পুষিয়ে ওঠার আশা। পদ্মা সেতুর সড়কপথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানান সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ। এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর 2022 সালে দিনে 24,000 যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। 2050 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 67,000-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। বিশেষ করে ভারী পণ্য পরিবহনের জন্য তখন বিকল্প উপায় হয়ে উঠবে নৌপথে চলাচল। একই সময়ে তাই নৌপথও যাতে চালু থাকে সে বিষয়ে আগে থেকে চলছে প্রস্তুতি। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে
যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা ড্রেজিং সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং এখানে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এদের সাথে আমাদের সমন্বয় আছে। আমাদের যে বিবিএ বোর্ড সভা তারাও এখানকার কিন্তু মেম্বার। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে দেশের জিডিপি 1.2%-এর পাশাপাশি আঞ্চলিক জিডিপি বাড়তে পারে 3.2%। নৌ যোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নিজের পরিবারের ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি 10 গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম। স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করে এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1.5 কোটি টাকা হয় তখন একে পুকুর চুরি নয় সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয় সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায় মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদ আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2 মাস পর দেশে আসার বিষয়ে একই বুলি আওড়ালেন 3600 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে হালদার। সোমবার রাতে সময় সংবাদকে তিনি একথা জানান। দ্রুত দেশে ফিরে আইনি লড়াই করবেন। অর্ধশতাধিক গার্লফ্রেন্ড ও 300 কোটি টাকা আত্মসাতের বিষয়টিও বেমালুম অস্বীকার করেন পিকে। পিকে হালদার হালের সবচেয়ে আলোচিত নাম। 4টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা। তাকে ধরতে ইন্টারপোলের সঙ্গে চিঠি চালাচালি করছে সরকার। এর মধ্যে লোকচক্ষুর অন্তরালে থাকা পিকে বিদেশে বসে গণমাধ্যমের সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ নিয়ে কথা বললেন। এবছর অক্টোবরের 25 তারিখ দেশে ফিরে আদালতের হেফাজতে থেকে আইনি লড়াই করার ঘোষণা দিয়েও কোনো কারণ না দেখিয়ে তা বাতিল করেছিলেন তিনি। এরপর গত 2 মাসে অর্ধশতাধিক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে আরও প্রায় 100 কোটি টাকার লেনদেনের প্রমাণ পায় দুদক। এসবের মধ্যে সোমবার গণমাধ্যমে আগের বুলি আওড়ালেন পিকে হালদার। অনলাইনে যুক্ত হয়ে সময় সংবাদের কাছে তিনি দাবি করেন তার কোনো গার্লফ্রেন্ডই নেই। যাদের নাম এসেছে তারা সবাই তার বিভিন্ন অফিসের কর্মকর্তা। মহামান্য আদালত কোনো না কোনো আইনগত কারণে আমাকে অর্ডার দিয়েছেন যে আমাকে আসতে পারে অ্যারেস্ট করা হবে। তখন আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যাই তাৎক্ষণিকভাবে, এবং সেই জন্য আশাটা পিছিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত আরেকটা কারণ ছিল, তখন আবার করোনা পজিটিভ ছিল। আমি এই জন্য তখন বাংলাদেশে আসতে পেরে নাই। বাট আমি এখনো ব্যর্থহীনভাবে বলতেছি আমি বাংলাদেশে আসতে চাই এবং আমি অচিরেই বাংলাদেশ আসবো। আমার দীর্ঘ ক্যারিয়ারে যদি কোনো মেয়ে কোনো সময় কাজ করে থাকে, তার মানে তো তারা সেটা আমার গার্লফ্রেন্ড না।
আপনার কোর্টে গেলে তো প্রচুর মহিলা আইনজীবী আছে, তার মানে কি এরা কারুর না কারুর অন্য আইনজীবীদের গার্লফ্রেন্ড? দুদকসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের স্পষ্ট অভিযোগ তুললেও পিকে হালদার তার সব মিথ্যা বলে দাবি করেন। আমার একটা মাত্র লায়াবিলিটি আছে, সেটা হচ্ছে আল আরাফা ব্যাংকে, এবং এটা 25 থেকে 27 কোটি টাকা হবে, এটা এক্সাক্ট ফিগার পেতেই হবে। ওনারা শুধুমাত্র এফআইআর এ বলেছেন যে অন্যের নামে আরো প্রায় 15-20 জনের নামে যে অর্থ আছে সেটা আমি বেনামে নিয়েছি, বাট প্রত্যেকটা লোকই ইন্ডিপেন্ডেন্ট লোক। ক্যাসিনো কাণ্ড ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে একটি গোষ্ঠী এসব করছে বলেও দাবি করেন অজ্ঞাত দেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্রের খেলা খেলতে চায় তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল বন্দর উপজেলার খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য খেলা আগে হয় নাই। যেদিন ওখানে হাতুড়ি পড়ছে সেদিন থেকে বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। 9 তারিখে ঘন্টা বাজাবো এবং এই ঘন্টা এমনভাবে বাজবে, এত জোরে আওয়াজ হবে এই ঘন্টার, যারা বাংলাদেশ নিয়ে খেলতে চায় তাদের বুকের পাঁজর যাতে বন্ধ হয়ে যায়। ইংরেজি নতুন বছর দোরগোড়ায়, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। করোনায় সারা বছর ব্যবসায় মন্দা, তার সাথে ঘূর্ণিঝড় আমপান তছনছ করে গেছে সবকিছু। সেই ক্ষতি পূরণের আশায় ফুল চাষিরা এখন স্বপ্ন দেখছেন ভালো বেচা কেনার। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাঁদা, জারবেরা ও গোলাপ সহ বাহারি ফুলে ছেয়ে গেছে ঝিনাইদহ সদরের গান্না এলাকার বিস্তীর্ণ জমি। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে মাঠের পর মাঠ সেজেছে হরেক রকমের ফুলে। 2-3 মাসের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলো। নতুন বছরের বাজার ধরতে স্বপ্নের ফসলে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। করলার সময় আমার ধরেন 2 বিঘা ছিল, সে 2 বিঘা ধরেন আসলে করলা হলে সে একটাও বেচতে পারিনি। ভালোভাবে পরিচর্যা করছি যাতে ফলনটা ভালো হয় এবং দামটাও যাতে ভালো পাই। উৎপাদন ভালো হওয়ায় ইংরেজি নববর্ষে ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। ফলনটা আমরা ভালো করার জন্য আমরা চেষ্টা করছি, আশা করা যায় দাম যদি হয় তাহলে আমরা এতে উন্নত হব। কৃষি বিভাগ বলছে ফলন ভালো পেতে কৃষককে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি এবং বড় বড় ব্যবসায়ী তাদের সাথে আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 150 হেক্টর জমিতে নানা প্রজাতির ফুলের চাষ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। তুষারপাতে ইতালির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বরফে ঢাকা পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। তবে কোথাও কোথাও অনেককে পরিবার পরিজন নিয়ে বড়দিন পরবর্তী হোয়াইট ক্রিসমাসে মেতে উঠতে দেখা যায়। বরফের মধ্যে স্কি করে আনন্দ করেন তারা। So excited. Like Will was screaming, Evie was jumping up and down. Everyone can enjoy and get outside. We've been cooped up for so long, haven't we? You can see how much it means to people to be out and about. তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চালাতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা। হিমশীতল দমকা বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় মানুষের সংখ্যা বাইরে কম বলে সড়কের ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ওমর ইনান, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নেতিবাচক প্রচারণা কানে তোলেননি রোহিঙ্গারা। দ্বিতীয় দফায় আজ ভাষান্তর যাচ্ছেন 1,500-এর বেশি। চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্প থেকে কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু।
পহেলা জানুয়ারি থেকে ব্রিটেন ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। ইতোমধ্যে দেশে ঢুকেছেন 350-র বেশি। করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। এবং ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েতমৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি কিনেছেন 10 গুণ বেশি দামে। এরপরও দুদকের তালিকায় নেই রিজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শেহাবের নাম। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।